1917 সালের ডিসেম্বর মাস, রানীগঞ্জের হাই স্কুল, নাম শিয়ারশোলে রাজ স্কুল, সেই স্কুল থেকে প্রিটেস্ট পরীক্ষা দিলেন 18 বছর বয়সের এক তরুণ। কিন্তু ফাইনাল পরীক্ষাটি তার দেয়া হলো না। পায়ের শিকল ছিন্ন হয়েছে। এবার তার ওড়ার পালা শুরু। ইংরেজ সেনাবাহিনীতে তিনি নাম লিখিয়েছেন। 49 নম্বর বাঙালি রেজিমেন্টের একজন সৈনিক হিসাবে দুর্বার গতিতে তিনি ছুটে চললেন কলকাতা থেকে লাহোরের অভিমুখে। লাহোরে 3 মাসের ট্রেনিং শেষ করে শুরু করলেন তার সৈনিকের জীবন। প্রথম বিশ্বযুদ্ধ তখন মধ্য গগনে, চারিদিকে ভয়ঙ্করতম যুদ্ধের আবহ। কিন্তু নব্য এই সৈনিক যুবক, তার তেমন কোনো দুর্ভাবনা ছিল না, কেননা 49 নম্বর বাঙালি রেজিমেন্টের সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রে কখনো পাঠানো হয়নি। বেশিরভাগ সময় রেজিমেন্টের হাজার হাজার বাঙালি হিন্দু মুসলমান যুবকদের সঙ্গে হৈ হৈ করে ব্যারাকের মধ্যেই তার দিন কাটছিল। সম্পূর্ণ এক অসাম্প্রদায়িক পরিবেশে, এক অসাম্প্রদায়িক সংস্কৃতিতে তিনি ধীরে ধীরে দীক্ষিত হচ্ছিলেন। সময় পেলেই লিখছিলেন কবিতা, পাঠিয়েও দিচ্ছিলেন কলকাতার বিভিন্ন পত্র পত্রিকায়। লাহোরে থাকাকালীনই এই সৈনিকের কবির পরিচয় হিসাবে এই সৈনিকের নাম কলকাতায় একটু একটু করে প্রসারিত হচ্ছিল। 1918 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটল, আর 1 বছরের মধ্যেই ভেঙে দেওয়া হলো 49 নম্বর বাঙালি রেজিমেন্ট। 1920 সালে সৈনিক কবি ফিরে আসলেন কলকাতায়, আর তারপরেই ঘটল অভাবনীয় চমকপ্রদ ঘটনা। বাংলা সাহিত্যের আকাশ জুড়ে ধূমকেতুর মতো আবির্ভূত হলেন তিনি। একদিকে যেমন তিনি তার অসাধারণ লেখনী শক্তির গুণে, অতুলনীয় কাব্য প্রতিভার বিচ্ছুরণে অচিরেই হয়ে উঠলেন হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির নয়নের মণি, তেমনি অন্যদিকে তার শানিত ক্ষুরধার আগুন ঝরা কাব্যের অভিঘাতে ব্রিটিশ শাসককুলের কাছে তিনি হয়ে উঠলেন জ্বলন্ত এক ত্রাস। বলা বাহুল্য, এই অনন্য সাধারণ কবি হলেন আমাদের সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। 29 আগস্ট তার প্রয়াণ দিবস। তাকে স্মরণ করেই আমাদের এই শ্রদ্ধার্ঘ্য এই ভিডিওর উপস্থাপনা। এই ভিডিওতে আমরা তার এমন একটা দিক আলোচনা করব যা সচরাচর বেশ দুর্লভ। তাহলে চলুন শুরু করা যাক। খুব সংক্ষেপে যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে যে কবি কাজী নজরুল ইসলামের মধ্যে বহুমাত্রিক কবি সত্তার সমাবেশ ঘটেছিল। প্রথমত তিনি ছিলেন একজন বিদ্রোহী সাম্রাজ্যবাদ বিরোধী কবি। খুব ছোট থেকেই তিনি দেখেছিলেন যে ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলে বন্দী। দেশের সমগ্র জনসাধারণের কাছে সবচেয়ে বড় অত্যাচারী, সবচেয়ে বড় উৎপীড়ক হচ্ছে ইংরেজ শাসক গোষ্ঠী। এই ধনতন্ত্রবাদী, এই সাম্রাজ্যবাদী ইংরেজ শক্তির বিরুদ্ধে তার ঝলসে উঠেছিল কলম। প্রবল প্রতিবাদ আর বিদ্রোহের আগুন ঝরে পড়েছিল তার কবিতার ছত্রে ছত্রে। বিদ্রোহী কবির কবিতার ঢেউয়ে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত যেন নড়ে উঠেছিল। বস্তুত পরাধীন ভারতবর্ষে তার মতো সাম্রাজ্যবাদ বিরোধী বিদ্রোহী কবি সত্যিই ছিল বড়ই দুর্লভ। দ্বিতীয়ত তিনি ছিলেন একজন সাম্যবাদী কবি, অর্থাৎ তিনি শুধু পরাধীনতার শৃঙ্খল মুক্তির জন্যই কবিতা লেখেননি, তিনি কৃষকদের জন্যে, কুলি মজুরদের জন্যে, শ্রমিকদের জন্যে কবিতা লিখেছিলেন অজস্র। সাধারণ মানুষের দারিদ্র্য, দুঃখ, কষ্ট, সমাজের ভণ্ডামি, ধর্মের এবং রাজনীতির নামে অসংখ্য রকমের শোষণ কবিকে ব্যথিত করে তুলেছিল। আর এই রাজনৈতিক, সামাজিক এই সব কিছুর অসাম্যের বিরুদ্ধে তার কবিতা ছিল ভীষণভাবে সোচ্চার। সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক চিন্তাভাবনার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন তা তার কবিতায় প্রতিফলিত হয়েছে বারবার। তাই তো তিনি সাম্যের কবি, সাম্যবাদী কবি। তৃতীয়ত তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক কবি। ছোট থেকে বড় হয়েছেন অসাম্প্রদায়িক পরিবেশে। অসাম্প্রদায়িক সংস্কৃতিতে জারিত হয়েছে তার মন প্রাণ। সেজন্য হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের হিতার্থে তিনি কবিতা লিখেছেন। জাতি, ধর্ম, সম্প্রদায়, বর্ণ নির্বিশেষে সমস্ত কিছুর সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একদিকে যেমন তিনি অসংখ্য ধর্মীয় ইসলামিক গান রচনা করেছেন, তেমনি অন্যদিকে ধর্মীয় শ্যামা সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ রচয়িতা হিসাবে নিজেকে তিনি প্রতিষ্ঠা করেছেন। তাই তো তিনি বাংলা তথা ভারতবর্ষের অন্যতম সেরা অসাম্প্রদায়িক কবি।
তা এই তিন কবিসত্তার সংমিশ্রণে তার কবিতা মূলত হয়ে উঠেছিল শোষিত মানুষের সংগ্রামের হাতিয়ার। তারই কবিতাকে অবলম্বন করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে বাঙালি যুব সমাজ, বিরামহীন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। সমাজের ধনী শ্রেণী, মহাজন, জমিদার, এদের সকলের বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে যে লড়াই করার যে রসদ, সেই রসদ সাধারণ মানুষ পেয়েছিল নজরুলের কবিতায়। তাই তিনি ক্রমশ হয়ে উঠেছিলেন বাংলার তথা ভারতবর্ষের জনগণের কবি। তা এই অসাধারণ গুণসম্পন্ন কবি কাজী নজরুল ইসলামকে ব্রিটিশ রাজশক্তি ভয় পেয়েছিল। তারা উপলব্ধি করেছিলেন যে কবি কাজী নজরুল ইসলাম যেভাবে সমাজের সকল স্তরের প্রতিবাদকে একত্র করে তার সাহিত্যকে ক্ষুরোধার এক তরবারিতে পরিণত করেছেন, যেভাবে তিনি দেশব্যাপী প্রায় সকল স্তরের জাতীয়তাবাদী এবং বামপন্থীদের সমবেত উন্মাদনার উৎস হিসাবে নিজেকে পরিণত করেছেন, তা অচিরেই ব্রিটিশ শাসন ব্যবস্থার অন্তরায় হয়ে দাঁড়াবে বলে তারা উপলব্ধি করলেন। সুতরাং যত শীঘ্র সম্ভব তার কলমকে স্তব্ধ করতে হবে, তার কবিতাকে রুদ্ধ করতে হবে, তার সাহিত্যকে নিষিদ্ধ করতে হবে। অচিরেই ইংরেজরা কবি কাজী নজরুল ইসলামের একটার পর একটা বইকে নিষিদ্ধ করার জন্য ভীষণভাবে তৎপর হয়ে উঠলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ শক্তি তার 5টি বই এবং একটি কবিতাকে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছিল। তা নজরুলের সেই নিষিদ্ধ সাহিত্যকে সালতাম আমি ধরে আপনাদের কাছে হাজির করার চেষ্টা করছি। কবি নজরুলের প্রথম যে বইটি নিষিদ্ধ করা হয়েছিল তার নাম যুগবাণী। 1922 সালের 23শে নভেম্বর বইটিকে নিষিদ্ধ করা হয়। দীর্ঘ 25 বছর বইটি নিষিদ্ধ থাকার পর স্বাধীনতা লাভের কয়েক মাস আগে বইটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তারিখটি ছিল 1947 সালের 3রা মার্চ। এর পরেই নজরুলের 2টি কবিতার বই নিষিদ্ধ হয়। বই দুটির নাম বিষের বাঁশি এবং ভাঙার গান। বিষের বাঁশি বইটি নিষিদ্ধ হয় 1924 সালের 22শে অক্টোবর এবং ভাঙার গান বইটি নিষিদ্ধ হয় 1924 সালের 11ই নভেম্বর। প্রায় 21 বছর পরে 1945 সালের 27শে এপ্রিল বিষের বাঁশি বইটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। অন্যদিকে 23 বছর পরে ভাঙার গান বইটির রাহুমুক্তি ঘটে স্বাধীনতা লাভের সম্ভবত কয়েক মাস পরে। এরপর কবি নজরুলের যে বইটির উপর নিষেধাজ্ঞা চাপানো হয় সে বইটির নাম প্রলয় শিখা। বইটি নিষিদ্ধ হয়েছিল 1930 সালের 17ই সেপ্টেম্বর। বইটি নিষিদ্ধ ছিল প্রায় 18 বছর। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় 1948 সালের 9ই ফেব্রুয়ারিতে। কবির শেষ যে বইটি নিষিদ্ধ হয় সে বইটির নাম চন্দ্রবিন্দু। নিষিদ্ধ হয়েছিল 1931 সালের 14ই অক্টোবর। বইটি নিষিদ্ধ ছিল প্রায় 14 বছর। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় 1945 সালের 30শে ডিসেম্বর। উপরিউক্ত এই 5টি বই ছাড়া কবির একটি কবিতাকে নিষিদ্ধ করেছিল ইংরেজ শাসকরা। সেই কবিতাটির নাম আনন্দময়ীর আগমনে। কবিতাটির নাম কোথাও উল্লেখ আছে আগমনী হিসাবে, কোথাও বা উল্লেখ আছে আনন্দময়ী হিসাবে। এই কবিতাটি প্রকাশিত হয় ধূমকেতু পত্রিকায় 1922 সালের 26শে সেপ্টেম্বর সংখ্যায়। এখানে উল্লেখ থাকা প্রয়োজন যে কবি নজরুলের সবচেয়ে জনপ্রিয় কবিতা বিদ্রোহী, এই কবিতাটিকে কিন্তু ইংরেজরা নিষিদ্ধ করতে পারেনি। বলা হয়ে থাকে যে কবিতাটির মধ্যে বিভিন্ন ধর্মের কনটেক্সট থাকায় কবিতাটিকে নিষিদ্ধ করলে সমাজে ধর্মীয় অভিঘাতের প্রবল ঢেউ উঠতে পারে, এই ভয়ে ইংরেজরা কবিতাটিকে নিষিদ্ধ করতে সাহস করেনি। দেখুন, বিভিন্ন ফাইলপত্র ঘেটে গবেষকরা জানিয়েছেন যে কবি নজরুলের 5টি বই এবং একটি কবিতা নিষিদ্ধ হলেও মাত্র 2টি ক্ষেত্রে তার জেল হয়েছিল। মজার ব্যাপার হলো এই যে 2টি ক্ষেত্রে সশ্রম কারাদণ্ডের আদেশ হলেও মাত্র একবার কবিকে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। এবার আমি আপনাদের সে গল্পই বলবো। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে কবির নিষিদ্ধ হওয়া প্রথম যে বই যুগবাণী, সেই বইটি ছিল মূলত প্রবন্ধের বই। বইটিকে নিয়ে ইংরেজদের মধ্যে যে কি ভয়ানক অবস্থা ছিল, আশঙ্কা ছিল, তা প্রমাণিত হয় বইটি নিষিদ্ধ হওয়ার প্রায় 20 বছর পরে এক সরকারি আমলার একটি চিঠি দেখে। যে চিঠি পাওয়া গিয়েছিল তদানীন্তন সরকারি ফাইলে। সেই চিঠিতে লেখা ছিল,
I don't think it would be advisable to remove the ban on this book in the present crisis. On the whole, it is a dangerous book, forceful and vindictive. দ্বিতীয় নিষিদ্ধ বই বিষের বাসী বইটি ইংরেজদের কাছে এতই মারাত্মক ছিল যে তারা বইটিকে শুধু নিষিদ্ধ করেই ক্ষান্ত হননি, বইটির সব রকমের প্রচার বন্ধ করে দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছিলেন। সোজা কথায় তারা একের পর এক রেড করেছিলেন। কলেজ স্ট্রিটের বিভিন্ন প্রকাশনালয়ে, বিভিন্ন বইয়ের দোকানে, এমনকি কবির হুগলির ভাড়া বাড়িতেও তারা রেড করেছিলেন, যদিও সেখান থেকে এক কপি বইও পাওয়া যায়নি। বইটি প্রসঙ্গে কবি সজনীকান্ত দাস শনিবারের চিঠিতে দুর্দান্ত মন্তব্য করেছেন। তিনি পরিষ্কার মন্তব্য করেছিলেন এটাই যে স্বদেশী আন্দোলনের মুখে রবীন্দ্রনাথ প্রমুখ অনেক কবি বিভিন্ন সঙ্গীত, বিভিন্ন কবিতার সাহায্যে বাঙালির দেশপ্রেমকে উদ্বুদ্ধ করার চেষ্টা তারা করেছিলেন ঠিকই, কিন্তু যে কারণেই হোক বাঙালি সেভাবে সাড়া দেয়নি। একমাত্র কবি নজরুলই তার গানে ছন্দে সেই আন্দোলনকে জয়যুক্ত করেছিলেন। কবি নজরুলই ছিলেন আন্দোলনের প্রধান চারণ কবি। তা সজনীকান্ত দাশের এই মূল্যায়ন অনেকের কাছে গ্রহণযোগ্য না হলেও পুলিশ কমিশনার চার্লস ট্রেগার্ট সেই সাহেবের এই বইটি সম্পর্কে মন্তব্য কিন্তু প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। তিনি বিষের বাসী বইটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিফ সেক্রেটারিকে অনুরোধ করে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে তিনি মন্তব্য করেছিলেন, দ্য কন্টেন্টস অফ দ্য বুক অ্যাজ উড অ্যাপিয়ার ফ্রম দ্য এক্সট্র্যাক্টস অফ ট্রান্সলেশন আর ডেঞ্জারাসলি অবজেকশনেবল অ্যান্ড আই রেকমেন্ড দ্য ইমিডিয়েট প্রসক্রিপশন অফ দ্য সেম। কবির তৃতীয় নিষিদ্ধ বই ভাঙার গান, এই বইটি সম্পর্কে গবেষকরা কোনো তথ্য সংগ্রহ করতে পারেননি। কারণ হিসাবে তারা জানিয়েছেন যে সম্ভবত বইটির যে সংশ্লিষ্ট ফাইল সেগুলোকে নষ্ট করা হয়েছে, অথবা পশ্চিমবঙ্গ সরকার চুক্তি অনুসারে ঢাকায় সে ফাইলগুলো পাঠিয়ে দিয়েছে। তবে বইটি নজরুলের এই নিষিদ্ধ বইটি লন্ডনের ইন্ডিয়া অফিসের লাইব্রেরিতে এবং ব্রিটিশ মিউজিয়ামে কবি নজরুলের নিষিদ্ধ বই হিসাবে সংরক্ষিত আছে। বিদ্রোহী কবির চতুর্থ নিষিদ্ধ বইটি ছিল প্রলয় শিখা। বইটির প্রকাশক তিনি নিজেই। বইটি প্রকাশের আগেই তার প্রাণাধিক প্রিয় পুত্র বুলবুল তার অকাল বিয়োগ ঘটেছে। কবি তখন প্রবল শোকে দিশেহারা, কিন্তু তার বুকে জ্বলছিল বিদ্রোহের আগুন। সেই আগুন যেন তিনি সম্পূর্ণ ঢেলে দিলেন প্রলয় শিখার প্রত্যেক কবিতার ছত্রে ছত্রে। বইটি দ্রুত বেগে বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ল। ইংরেজ পুলিশ, গোয়েন্দা, সরকারি আমলারা বেসামাল হয়ে পড়লেন। ফাইলের পর ফাইল, চিঠির পর চিঠি, নোটের পর নোট চালাচালি হচ্ছিল। বইটি সম্পর্কে ইংরেজদের পক্ষে তৎকালীন পাবলিক প্রসিকিউটর রায় বাহাদুর তারকনাথ সাধু তিনি পুলিশ কমিশনার চার্লস ট্রেগার্টকে লিখেছিলেন, There are several passages in it which come under the mischief of section 153A and 124A of the Indian Penal Code. In the present case, I would advise the immediate proscription of the book under section 99A of the Criminal Procedure Code. The best interest of the Crown would be served by the immediate proscription of the said book. সেই চিঠি পেয়ে প্রবল প্রতাপশালী পুলিশ কমিশনার চার্লস ট্রেগার্ট তিনি কবি কাজী নজরুল ইসলামের প্রলয় শিখা বইটিকে শুধুমাত্র নিষিদ্ধ করার জন্যই সরকার বাহাদুরকে সুপারিশ করলেন না, তিনি ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি অনুসারে কবির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও এনে কবিকে আদালতে দাঁড় করিয়ে দিলেন। দীর্ঘ সওয়াল জবাবের পর ইংরেজ বিচারপতি রক্সবুর্গ তিনি কবিকে অপরাধী সাব্যস্ত করলেন এবং তাকে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন। I therefore find the accused Kazi Nazrul Islam guilty under section 124A of the Indian Penal Code and sentence him of 6 months rigorous imprisonment. এই রায়ের বিরুদ্ধে কবি নজরুল হাইকোর্টে যেমন আপিল করেছিলেন, তেমনি জামিনের জন্য তিনি আবেদন করেছিলেন। তার জামিন মঞ্জুর হয়েছিল। তা মামলাটা যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন ভারতবর্ষের রাজনৈতিক আকাশে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। 1931 সালের 4 মার্চ ইতিহাস বিখ্যাত গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্যতম শর্ত ছিল এটাই যে
যে সকল বিপ্লবীরা বা দেশপ্রেমীরা কারাগারে অবরুদ্ধ রয়েছেন এবং যাদের বিরুদ্ধে রাজদ্রোহিতামূলক বা দেশদ্রোহিতামূলক মামলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তাদের সবাইকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। এই শর্তের ফলেই দেশের বহু বিপ্লবী এবং রাজনৈতিক নেতাদের সাথে কবি কাজী নজরুল ইসলামও বিনা শর্তে মুক্তি লাভ করলেন। তবে তিনি মামলা থেকে মুক্তি লাভ করলেন বটে, কিন্তু তার বই প্রলয় শিখা, সেই বইয়ের উপর থেকে কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো না। প্রায় 18 বছর পরে বইটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কবির শেষ নিষিদ্ধ বইটির নাম চন্দ্রবিন্দু। এই বইটির ঘরানা কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অন্যরকম। বইটিতে ছিল মূলত ব্যঙ্গ বিদ্রূপের কবিতা, সমকালীন সমাজ এবং রাজনীতিগত বিভিন্ন ভুল ত্রুটি, এমনকি শাসক গোষ্ঠীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে তিনি শ্লেষপূর্ণ বহু কবিতা রচনা করেছিলেন। সেসব বিষয় নিয়ে হাস্যরসের নিষ্ঠুর কষাঘাতে তিনি ফুটিয়ে তুলেছিলেন তার সেই কাব্যগ্রন্থটিকে। তবে এই কাব্যগ্রন্থটির লেখক বা কবি হিসাবে তিনি কখনোই তার বিরুদ্ধে মামলা করা হয়নি। বইটি নিষিদ্ধ হয়েছিল কিন্তু মামলা করা হয়নি। সবশেষে উল্লেখযোগ্য কবির যে কবিতাটি নিষিদ্ধ হয়েছিল তার নাম আনন্দময়ীর আগমনে। এই কবিতাটির জন্য কবিকে ভারতীয় দণ্ডবিধির 124A ধারা অনুসারে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়। তার বিচার হয়েছিল কলকাতার তদানীন্তন চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে। বিচারক সুইনহো 1923 সালের 16 জানুয়ারি কবিকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এখানে উল্লেখ করা দরকার যে কবি জেলবন্দি অবস্থায় জেলে ইংরেজদের অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি যখন অনশন আন্দোলন শুরু করেছিলেন তখন কিন্তু সারা দেশ বিচলিত হয়ে পড়েছিল। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে টেলিগ্রাম পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। তা আমি এখানে আনন্দময়ীর আগমনে কবিতাটির কিছু অংশ আপনাদের শোনাতে চাই, যাতে আপনারা বুঝতে পারেন যে কবিতাটি ইংরেজদের রোষানলে কেন পড়েছিল। কবিতাটি অনেকটা এই রকম। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। মাদিগুলোর আদিদোষ ওই অহিংসা বল নাকি নাকি, খাড়ায় কেটে কর্মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি, হান তরবার আনমা সমর অমর হবার মন্ত্র শেখা, মাদিগুলোয় কর্মা পুরুষ রক্ত দেমা রক্ত দেমা। এই ভিডিও শেষ করার আগে আপনাদের শুধু জানাতে চাই যে কবি কাজী নজরুল ইসলামের যে বইগুলো নিষিদ্ধ হয়েছিল সেই বইগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল তার জীবদ্দশাতেই, কিন্তু কবি তা জানতেও পারেননি। তখন কবির কণ্ঠ ছিল রুদ্ধ। 1941 সালের পর থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। দিনের বেশিরভাগ সময় ভাবলেশীনভাবে তিনি শুধু তাকিয়েই থাকতেন। মৃত্যুর আগেই তিনি চলে গিয়েছিলেন পার্থিব সমস্ত কিছু ভালো মন্দের অনেক ঊর্ধ্বে। নিষিদ্ধ নজরুল সাহিত্য সম্পর্কে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ এই পর্যন্ত, দেখা হবে এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।